আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে। শুরুতেই জানাবো শিরোনামগুলো। তারেক রহমানের প্রত্যাবর্তনে উজ্জীবিত বিএনপির নেতাকর্মীরা। প্রত্যাশা অবসান হবে সব সংকটের। সম্ভাবনার বিপরীতে রয়েছে নানা চ্যালেঞ্জ। দল একটা শৃঙ্খলার মধ্যে আসবে, আমাদের ভিতর যে কোন দল আশা করি থাকবে না। রাজনৈতিক সাংগঠনিকভাবে যে আপনার সংগঠন তৈরি করার যে পরিবেশ, সেটা অভাব ছিল। এটা খুব দ্রুত আপনার একটা কাঠামোর মধ্যে চলে আসবে। সহিংসতার যেই নৃশংস রূপ বাংলাদেশের বর্তমান রাজনীতিতে বিরাজ করছে, এইটির সাথে অ্যাডাপ্ট করাটাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জের। জুমার নামাজ শেষে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিস্থলে যাবেন তারেক রহমান। জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের জানাবেন শ্রদ্ধা। ভোটার হবেন কাল। উনি নির্বাচন কমিশনে এসে করবেন, না আসলে সেফটি সিকিউরিটির প্রশ্ন। ধরেন আমাদের এটা তো আবার কেপিআই, আমাদের অফিসটারও সেফটি সিকিউরিটির বিষয় থাকে। দুর্নীতি, বৈষম্যমুক্ত, ইনসাফ ভিত্তিক দেশ গড়াই লক্ষ্য বললেন জামায়াত আমির। জাতির ওপর থেকে এখনো কালো ছায়া দূর হয়নি। এমন একটি শিক্ষা ব্যবস্থা তোমাদের জন্য আয়োজন করতে চাই, যেই শিক্ষা ব্যবস্থা তোমাদেরকে মানুষের মতো মানুষ হতে সাহায্য করবে। ঘন কুয়াশায় চাঁদপুরের মেঘনা নদীতে মধ্যরাতে 2 লঞ্চের সংঘর্ষ। 4 জনের মরদেহ উদ্ধারের কথা জানিয়েছে কোস্টগার্ড। সদরঘাট পুলিশের কাছে হস্তান্তর। যুদ্ধ সংঘাতের মধ্যেই বিশ্বজুড়ে পালিত হলো ক্রিসমাস। 2 বছর পর সাজল জন্মভূমি বেথলেহেম। মানবজাতির মঙ্গল ও শান্তি কামনায় প্রার্থনা। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। বিএনপির সাংগঠনিক কাঠামো, নীতি নির্ধারণী কৌশল এবং জাতীয় নির্বাচনের দিক নির্দেশনা সবকিছুই নির্ভর করছে তারেক রহমানের ওপর। বলা যায় কঠিন ভার এখন তার কাঁধে। আর এই ভার বহন করা কতখানি কঠিন বা সহজ হবে সেই সমীকরণ বোঝার চেষ্টা করেছেন সহকর্মী তাজনুল ইসলাম। 17 বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ সময় দূর থেকে যিনি ছিলেন দলের কৌশলগত নীতি নির্ধারক, এবার তিনি সরাসরি রাজনীতির মাঠে। দীর্ঘদিন ধরে অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। রাজনীতিতে তার সক্রিয় উপস্থিতি নেই। এই বাস্তবতায় বিএনপির আন্দোলন, নির্বাচন আর সাংগঠনিক ভবিষ্যৎ সবকিছুর ভার এসে পড়েছে তারেক রহমানের কাঁধে। বিগত 15 বছর তো স্বাভাবিক কারণে যে দেশে যে রাজনৈতিক চর্চার ব্যাপক ঘাটতি ছিল, অভাব ছিল, যে কারণে আপনার রাজনৈতিক সাংগঠনিকভাবে যে আপনার সংগঠন তৈরি করার যে পরিবেশ, সেটা অভাব ছিল। এটা খুব দ্রুত আপনার একটা কাঠামোর মধ্যে চলে আসবে। এক যুগের বেশি সময় ধরে বিদেশ থেকে দল পরিচালনা করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ভার্চুয়াল সভা, নির্দেশনা আর বার্তায় চলেছে বিএনপির রাজনীতি। এই বিশ্লেষক বলছেন, দেশে ফিরে বাস্তব পরিস্থিতির মুখোমুখি হওয়া আর পরিবেশের সাথে খাপ খাওয়ানোই এখন তারেক রহমানের প্রথম চ্যালেঞ্জ। 17 বছর নির্বাসনে থাকার কারণে সহিংসতার যেই নৃশংস রূপ বাংলাদেশের বর্তমান রাজনীতিতে বিরাজ করছে, অসহিষ্ণুতা, অপরকে অসম্মান করে কথা বলা এবং কিছুকে হলেই যে বিশৃঙ্খলার একটা পরিসর, এইটির সাথে অ্যাডাপ্ট করাটাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জের। 17 বছরে বদলে গেছে রাজনীতির ভাষা, মাঠের চরিত্র, এমনকি ভোটারের মনস্তত্ত্ব। নতুন প্রজন্মের সাথে সংযোগ তৈরি করার কাজটাও বেশ চ্যালেঞ্জের হবে। রাজনীতিবিদ আর বোদ্ধাদের মত তেমনই। মানুষের আস্থাটা
বিএনপির প্রতি ফিরবে কিনা সেটি নিয়ে একটি সংশয় ছিল, সেটি ফিরে এসেছে। কিন্তু গেম চেঞ্জার এত সহজে আমি আসলে বলতে আগ্রহী না, কারণ যত কিছু সহজে দেখা যায় তত সহজে আসলে মনে হয় রাস্তাটা এরকম না। যেই তরুণদের বয়স অন্তত 18 বছর থেকে 20-25 বছরের মধ্যে, তারা কিন্তু জনাব তারেক রহমানকে আগে সেভাবে দেখেনি। সুতরাং ব্যক্তি তারেক রহমানকে গত 1-1.5 বছরের তরুণরা ভালোভাবে বুঝতে শিখছে। তরুণরা জনাব তারেক রহমানকে একটি ক্যারেক্টার হিসেবে দেখতে চায়, যেটি আগামীর একটি ইতিবাচক রাজনীতির এক ধরনের ক্যারেক্টার হিসেবে তরুণরা দেখবে বলে আমি মনে করি। স্বদেশে ফেরা তারেক রহমানকে একদিকে দল পুনর্গঠন, অন্যদিকে আন্দোলনের রোডম্যাপ দুটোই সামলাতে হবে একসঙ্গে। সব শেষে প্রশ্ন ভোটের সমীকরণে তারেক রহমানের সরাসরি নেতৃত্ব কি বিএনপিকে ভোটের মাঠে নতুন শক্তি যোগাবে? গণতন্ত্র বিরোধী শক্তিদের যে তৎপরতা, সেই তৎপরতার বিরুদ্ধেও একটা গুরুত্বপূর্ণ মেসেজ তার এই প্রত্যাবর্তন এবং মানে লক্ষ লক্ষ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। দলের যেখানেই যতটুকু লিকেজ ছিল বা দুর্বলতা ছিল, সেই জায়গাগুলো তো এই প্রত্যাবর্তনের মধ্য দিয়ে চাঙা হবে। ভোটের মাঠে তারেক রহমানের এই প্রত্যাবর্তন একটা ম্যাজিকের মতো কাজ করবে বলে আমরা মনে করি। তারেক রহমান খুব স্পষ্টভাবে বলেছে যে আমরা আগামী দিনে যারা সরকার গঠন করবে তারা সবার আমরা সহযোগিতা চাই। এটা সকলের সহযোগিতা ছাড়া কিন্তু আপনি এই কাঙ্ক্ষিত জায়গায় আই হ্যাভ এ প্ল্যান, এই পরিকল্পনা বাস্তবায়ন করা কিন্তু এটা দুঃসাধ্য হবে। রাজস্বিক এই প্রত্যাবর্তনে বিএনপির রাজনীতিতে নতুন সম্ভাবনার কথা যেমন শোনা যাচ্ছে, তেমনি সামনে রয়েছে কঠিন বাস্তবতা আর একাধিক পরীক্ষা। এই পরীক্ষায় তারেক রহমান কতটা সফল হবেন সেটি ঠিক করে দেবে বিএনপির আগামী দিনের রাজনীতির পথ চলা। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ সারাদিন ব্যস্ত সময় কাটাবেন। আজ বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে তার। জুমার নামাজের পর জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এরপর যাবেন সাভারের জাতীয় স্মৃতিসৌধে। এরপর মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর তিনি তার আরও কিছু কর্মসূচি রয়েছে, সেই খবরগুলো জানার চেষ্টা করব। সহকর্মীরা সেই খবরগুলো জানাবেন। আমার সহকর্মী প্রথমেই যেতে চাই রেদওয়ান আহমেদের কাছে। তিনি রয়েছেন গুলশানে তার বাসভবনের ঠিক সামনেই। রেদওয়ান, জানাবেন না সেখানকার খবরাখবর জানাবেন। ফিরোজার সামনের চিত্র আপনার মাধ্যমে দর্শকদের দেখাতে চাই। সেখানে নিরাপত্তা ব্যবস্থা কতটা জোরদার করা হয়েছে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেখানেই কি অবস্থান করছেন কিনা, এখন কোনো স্পষ্ট কি তথ্য আপনার কাছে রয়েছে কিনা? এখন পর্যন্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু তার যে গুলশানের বাসা ফিরোজা সেখানে অবস্থান করছেন এবং কিছুক্ষণের মধ্যে হয়তো তিনি বেরিয়ে যাবেন মসজিদে নামাজ পড়ার উদ্দেশ্যে। এরই মধ্যে তার যে নিরাপত্তার জন্য যে গাড়িবহর, সেই গাড়িবহর কিন্তু প্রস্তুত করা হয়েছে। নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন যে এই মূল ফটকটি ঘিরে কিন্তু তার যে মূল যে গাড়িটি, তিনি যে গাড়িটি উঠবেন, অর্থাৎ সবার আগে বাংলাদেশ খচিত যে লাল সবুজের গাড়িটি, সেই গাড়িটি কিন্তু একেবারেই মূল ফটকের সামনে রয়েছে এবং তার আশপাশে রাইবের গাড়ি, পুলিশের গাড়ি, বিভিন্ন তার ব্যক্তিগত নিরাপত্তার জন্য যে সিএসএফ এর গাড়ি, সব রকম প্রোটোকলের গাড়িগুলো কিন্তু ইতিমধ্যে এই মূল ফটক জুড়ে প্রস্তুত রয়েছে। পাশাপাশি নিরাপত্তা কর্মীদের বেশ তৎপরতা দেখে যতটুকু বোঝা যাচ্ছে যে কিছুক্ষণের মধ্যেই হয়তো তিনি তার বাসভবন ত্যাগ করে মসজিদের দিকে যাবেন এবং তিনি জুমার নামাজ আদায় করবেন এবং তারপর কিন্তু সেখান থেকে জিয়াউর রহমানের যে সমাধিসৌধ সেখানে যাবেন এবং সর্বস্তরের মানুষের সাথে তিনি সেখানে যাবেন এবং সেখানে যে শ্রদ্ধা নিবেদন জানাবেন, এখানে দোয়া মোনাজাত পর্ব শেষে কিন্তু সেইখান থেকেই তিনি রওনা হবেন সাভারের স্মৃতিসৌধের উদ্দেশ্যে এবং বীর শহীদদের প্রতি তিনি শ্রদ্ধা নিবেদন করবেন এবং এই পুরো রাস্তা জুড়ে তাকে নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং রাস্তার দুপাশে নেতাকর্মীদের অবস্থান নেওয়ার জন্য জানানো হয়েছে এবং দুপাশে নেতাকর্মীদের অভিবাদন নিয়ে কিন্তু তিনি গাড়ির এই গাড়িটিতে গতকালকে তিনি সামনে থেকে নেতাকর্মীদের হাত নাড়িয়ে অভিবাদন জানাচ্ছিলেন, ঠিক সেই গাড়িটিতেই করেই তিনি আজকে সাভার যাওয়ার কথা রয়েছে তার। এবং এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি সময় যত যাচ্ছে এই তার বাসভবন ঘিরে কিন্তু তার যে নিরাপত্তা রক্ষীরা তারা কিন্তু বেশ তৎপর হচ্ছেন। অর্থাৎ বলা যায় যে কিছুক্ষণের মধ্যেই হয়তো তিনি সেই লাল সবুজের গাড়িটিতে উঠে এই তার যে আজকে সারাদিনের কর্মসূচি, অর্থাৎ প্রথমে জিয়াউর রহমানের সমাধিসৌধ এবং তারপর স্মৃতিসৌধ, এই দুইটি জায়গাতে আজকে যাওয়ার কথা রয়েছে, সেই দুইটি জায়গাতেই তিনি যাবেন বলে আমরা জানতে পেরেছি। ইশরাত, ধন্যবাদ আপনাকে রেদওয়ান। আমরা বাকি সহকর্মীদের সাথেও যুক্ত আছি। সাইফুদ্দিন রবিনের সাথে যুক্ত হতে চাই, তিনি আমার সাথে যুক্ত আছেন। রবিন, জানাবেন
আপনি তো রয়েছেন শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিস্থলেই রয়েছেন, মূল পয়েন্টে রয়েছেন, সেখানকার খবর জানাবেন। নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন এবং প্রস্তুতি কেমন দেখছেন আপনি সেখানে? ইশরাত, ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা, বেশ বড় পরিসরে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো কর্মসূচি ঘিরে। জিয়াউর রহমান, যিনি তারেক রহমানের পিতাও বটে এবং বিএনপির প্রতিষ্ঠাতা, অতএব দুদিক থেকেই বেশ গুরুত্বপূর্ণ তারেক রহমানের জন্য এখানটায় শ্রদ্ধা জানাতে আসা। অর্থাৎ তিনি প্রায় 17 বছরের দীর্ঘ নির্বাসিত জীবন শেষে দেশে ফিরে পরের দিন ঠিক এখানটায় আসলেন এবং তার পিতার সমাধিতে শ্রদ্ধা জানাতে। এবং যেহেতু তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং সে কারণে দলের কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে নতুন করে এক ধরনের গতি সঞ্চারিত হবে বলা চলে এই জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে। এর পরপরই তার যাওয়ার কথা রয়েছে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে, এবং এখানটায় ইতিমধ্যেই কিন্তু নেতাকর্মীদেরও ব্যাপক সমাগম ঘটেছে। বাদ জুমা 2টা নাগাদ তিনি গুলশানের বাসা থেকে রওনা হওয়ার কথা রয়েছে, এবং এই সমাধিস্থল ঘিরে র্যাব, পুলিশ, আনসার ব্যাটালিয়ন প্রত্যেকের বেশ সতর্ক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে, এবং সমাধি কমপ্লেক্সে কাউকেই আসলে এখানে দাঁড়াতে দেওয়া হচ্ছে না। এবং সেই সঙ্গে যদি বলতে চাই যে এই পুরো কমপ্লেক্সের বাইরেই মূলত নেতাকর্মীদেরও অবস্থান করার এক ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে। দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ইতিমধ্যেই সমাধিস্থলে এসেছেন, এবং অন্যান্য নেতৃবৃন্দও বলা চলে জুমার পরপরই আসলে এখানটায় আসা শুরু করবেন। অপেক্ষায় আছেন প্রত্যেকেই বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শ্রদ্ধা জানানোর এই কর্মসূচির দিকে। এবং একটা বিষয় উল্লেখ করতে হয়, প্রায় 17 বছরে যেমনটি দীর্ঘ নির্বাসিত জীবন ছিল, প্রায় 18 থেকে 19 বছরের বেশি সময় পর বলা চলে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আসছেন তাঁর জ্যেষ্ঠ পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মীদের উৎসাহ, আগ্রহ স্পষ্ট, অপেক্ষায় কেবল তাঁর আসার। এবং আজকে এখান থেকে যেমনটি বলছিলাম যে এর পরপরই জাতীয় স্মৃতিসৌধে, এবং আগামীকালও ব্যস্ত কর্মসূচি রয়েছে তারেক রহমানের। আগামীকাল সকালবেলায় দিনের শুরুর অংশটায় বলা চলে তিনি তার যে ভোটার নিবন্ধন কার্যক্রম সংক্রান্ত যেসব যাবতীয় কার্যক্রম সেসব সম্পন্ন করবেন, এবং এর পরপরই তার যাওয়ার কথা রয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির সমাধিতে শ্রদ্ধা জানাতে। এবং এরপর যাওয়ার পথেই জুলাই আন্দোলনে যারা আহত হয়েছে তাদেরকে দেখতে পঙ্গু হাসপাতালেও যাওয়ার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। এবং নিরাপত্তার কথা যেমনটি বলছিলাম, পুলিশ, র্যাব, তাদের তৎপরতার সঙ্গে সঙ্গে সিএসএফ অর্থাৎ চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স, তাদেরও এক ধরনের তাদের নেতৃত্বে মূলত বলা চলে এখানে পুরোপুরি নিরাপত্তা কার্যক্রম আসলে সম্পন্ন হচ্ছে। ইশরাত, বেশ ব্যস্ত একটা সময় কাটাবেন আজ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জানাচ্ছিলেন রমিন। আমরা যেতে চাই জিয়াউর রহমানের কবর জিয়ারত করার পর যে স্থানে যাবেন জাতীয় স্মৃতিসৌধে সাভারের খবর জানবো। আরিফিন শাকিল যুক্ত আছেন, দেখতে পাচ্ছি। আরিফিন, জানাবেন সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন? নিরাপত্তা ব্যবস্থার কথা বারবারই উঠে আসছে, সেখানকার নিরাপত্তা ব্যবস্থার কথা জানতে চাই। সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে স্মৃতিসৌধ ঘিরে, এবং এরই মধ্যে গণমাধ্যমকে আসলে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সাধারণ নেতাকর্মী যারা এসছেন তারাও বাইরে অবস্থান করছেন। দলের যারা স্থায়ী কমিটির সদস্য তারাই শুধুমাত্র ভিতরে প্রবেশ করতে পারছেন। কিছুক্ষণ আগে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় তিনি ভিতরে গিয়েছেন। এছাড়া এই যেহেতু স্মৃতিসৌধ সাভার ঢাকা সাংগঠনিক জেলা হিসেবে ঢাকা জেলার অধীনে পড়েছে, সেক্ষেত্রে ঢাকা জেলার যিনি সভাপতি এবং সাধারণ সম্পাদক তারা ভিতরে যেতে পারবেন। এর বাইরে এখানকার যিনি স্থানীয় বিএনপি থেকে মনোনীত প্রার্থী ঢাকা 19-এর তিনি ভিতরে প্রবেশ করতে পারবেন। এর বাইরে আসলে কারোই আসলে এখানে সবার জন্যই সংরক্ষিত করা হয়েছে প্রবাসী শিকার। এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ যে নিরাপত্তা, সেই সর্বোচ্চ নিরাপত্তা বলয় তারা তৈরি করেছেন। আপনি হয়তো ছবিতেও দেখতে পাচ্ছেন যে নেতাকর্মীদের অনেকেই এখানে তাদের প্রিয় নেতাকে দেখার জন্য এসছেন, দলীয় পতাকা হাতে নিয়ে এসছেন। আশপাশের যেই থানাগুলো রয়েছে বা সংসদীয় আসনগুলো রয়েছে সেখান থেকে অনেকে ভিড় করছেন, যদিও সময় এখন অনেকাংশে বাকি। কারণ তারেক রহমান বা জুমা নামাজ পড়ে তারপরে তিনি তার পিতার কবর সমাধিস্থলে যাবেন, সেখান থেকে তিনি সে জিয়ারত করে তারপর তিনি সাভার স্মৃতিসৌধে আসবেন। আর যেহেতু সময় অনেক এখনো বাকি, ফলে তারপরেও অনেক নেতাকর্মী এর মধ্যে মূল যে স্থান সেই স্থানে এসে জড়ো হচ্ছেন, এবং পুলিশ সদস্যরা চারপাশে একেবারেই ঘিরে রেখেছেন, কাউকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এমনকি বিএনপি পক্ষ থেকে যেসব গণমাধ্যমকে এই অনুষ্ঠান কভার করার জন্য অনুমতি দেওয়া হয়েছে, সেই অনুমতি থাকার পরেও পুলিশ সদস্যরা কাউকে ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না। তারা বলছেন
রাষ্ট্রের সর্বোচ্চ ভিআইপি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য যে ধরনের নিরাপত্তা বলে থাকা দরকার তাদের উপর সেই ধরনের নির্দেশনা রয়েছে, অর্থাৎ রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তির যে নিরাপত্তা সেই নিরাপত্তার আদলেই মূলত আজকের এই স্মৃতিসৌধকে সেভাবে নিরাপত্তার বেষ্টনী তৈরি করা হয়েছে। 4 স্তরের নিরাপত্তা বলে তৈরি করা হয়েছে, যদিও যানবাহন চলাচল এখনো স্বাভাবিক রয়েছে। এছাড়া যারা নেতাকর্মীরা এসছেন তারা বলছেন তারা আসলে গতকালকে অনেকে গিয়েছেন, তারা খুব দেখতে পারেননি, তবে আজকে তারা কাছাকাছি এসে দেখার জন্য মূলত স্মৃতিসৌধে ভিড় করেছেন। ধারণা করছি বিকাল 4টা নাগাদ তিনি স্মৃতিসৌধে এসে পৌঁছাবেন। ইশরাত। নিঃসন্দেহে রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে আমরা বলতেই পারি তারেক রহমানকে। ধন্যবাদ আপনাকে আরিফিন শাকিল। ভোটার হতে যেসব বাধ্যবাধকতা রয়েছে সেগুলো লঙ্ঘন না হলে তারেক রহমানের ভোটার হতে কোনো বাধা নেই। আইন অনুযায়ী তফসিল ঘোষণার পরও যে কোনো নাগরিককে ভোটার করতে পারে নির্বাচন কমিশন। আর প্রার্থী হতে চাইলে 29 ডিসেম্বরের মধ্যে ভোটার হতে হবে। একই সাথে জমা দিতে হবে মনোনয়নপত্র। নির্বাচন কমিশনের সশরীরে উপস্থিতির ক্ষেত্রে তারেক রহমানের নিরাপত্তাকে গুরুত্ব দিচ্ছে ইসি। 2008 সালের সেপ্টেম্বরে দেশ ত্যাগে বাধ্য হয়েছিলেন তারেক রহমান। এর পূর্বে তিনি ভোটার ছিলেন, তাহলে বাদ গেলেন কিভাবে? 2008 সালে হুদা কমিশন ছবি ও ফিঙ্গারপ্রিন্ট সহ ভোটার তালিকা প্রণয়ন করে। দেশের বাইরে অবস্থানের কারণে তখন ভোটার হতে পারেননি তারেক রহমান। এখন প্রশ্ন উঠেছে কোন প্রক্রিয়ায় ভোটার বা প্রার্থী হতে পারবেন তিনি। ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে ভোটার তালিকাও। স্বাভাবিক নিয়ম বা প্রচলিত বিধি অনুযায়ী এখন কেউ ভোটার হতে পারবেন না, কিন্তু ভোটার তালিকা আইন এবং ভোটার তালিকা বিধিমালা অনুযায়ী নির্বাচন কমিশনের সেই ক্ষমতা আছে ভোটের আগের দিনেও কেউ যদি আবেদন করেন কমিশন সভার সিদ্ধান্ত অনুযায়ী তাকে ভোটার করতে পারেন। সেক্ষেত্রে সেই ব্যক্তি প্রার্থী হতে পারবেন না, কারণ মনোনয়ন ফর্ম তুলতে গেলে একটি ভোটার নম্বরের প্রয়োজন হয়। তারেক রহমান যদি মনোনয়নপত্র দাখিলের আগে ভোটার হন এবং মনোনয়নপত্র জমা দেন সেক্ষেত্রে প্রার্থী হতে তার কোনো বাধা নেই। যে মুহূর্তে উনি জমা দেবেন সেই মুহূর্তে ওনার সব যোগ্যতাগুলো থাকতে হবে। যখন আমাদের হার্ড কপি ছিল, মানে যখন আমাদের ডিজিটালাইজেশন হয়নি, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার বা যে সে তখন ওর পাশে স্বাক্ষর করে দিত ওই তালিকার মধ্যে ঢুকাই। এর আগে এইভাবে করা হতো, আর এখন তো ঢুকানো তো কোনো ব্যাপার না, সেটা তো অটোমেশন পদ্ধতি। অনেকের মনে প্রশ্ন, নির্বাচনের দিন যাদের বয়স 18 হবে তারা কি ভোটার হতে পারবেন? সাধারণের জন্য সেই সুযোগ আছে কিনা? ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য ইসি নির্ধারিত 31 অক্টোবরের পরে সেই সুযোগ নেই। 31 অক্টোবরের মধ্যে যাদের হয়েছে সেরকম কেউ হয়তো বাদ পড়ে গেছে, সে আবেদন করতে পারে যে আমি ভোটার হতে পারি। কিন্তু যার যে নভেম্বরে হয়েছে এবছর, যার বয়স 18 বছর হয়েছে, সে কিন্তু এই আওতায় আসবে না। হাজার হাজার মানুষকে ঢুকালে তো সিস্টেমটাই তো আর কাজ করে না। তারেক রহমানের ইসিতে সশরীরে উপস্থিতির ক্ষেত্রে নিরাপত্তা ইস্যুকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। আমরা পরস্পর শুনতে পেরেছি যে উনি নির্বাচন কমিশনে এসে করবেন, না আসলে সেফটি সিকিউরিটির প্রশ্ন। ধরেন আমাদের এটা তো আবার কেপিআই, আমাদের অফিসটারও সেফটি সিকিউরিটির বিষয় থাকে অনেক সময়, আর ওনারটা তো আপনারা ভালোই বুঝেন। আর যেহেতু শিডিউল ডিক্লেয়ার হওয়া অবস্থায়, সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ নিরাপত্তার বিষয়টাই আমার থাকবে ইনশাআল্লাহ। 17 বছরের দীর্ঘ প্রতীক্ষার পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার হাত ধরে সুশাসন, ইতিবাচক রাজনৈতিক পরিবর্তন আসবে বলে প্রত্যাশা জনমনে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠান শেষে জুলাই 36 এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা ময়লা আবর্জনা স্বেচ্ছাশ্রমে পরিষ্কার করছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। সকালেই বর্জ্য সরানোর কাজ শুরু হয়, কিন্তু মঞ্চের সামনে দেখা যায় অসংখ্য গাছ ভেঙে ফেলা হয়েছে। যত্রতত্র পড়ে আছে খাবারের প্যাকেট, পলিথিন, প্লাস্টিকের বোতল, বাঁশ, প্ল্যাকার্ড, কাঠ, ব্যানার সহ নানা আবর্জনা। এছাড়া রোড ডিভাইডারে থাকা গাছগুলো নুয়ে পড়েছে। বৃহস্পতিবার রাত 9টার দিকে বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে জনসমাবেশের কারণে 36 জুলাই এক্সপ্রেসওয়ে, বিমানবন্দর সড়ক সংলগ্ন এলাকায় সৃষ্ট বর্জ্য অপসারণ করবে ঢাকা মহানগর উত্তর বিএনপি। ক্ষয়ক্ষতি হয়েছে এবং আমরা আগামীকালকে সেই গাছগুলো কোথায় কোথায় ক্ষয়ক্ষতি হয়েছে সেই গাছগুলো আমরা আবার নতুন করে রোপণ করবো ইনশাল্লাহ। এবং এইভাবে আমরা আমাদের এই সুন্দর রাস্তাটিকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা আগের স্বরূপে ফিরিয়ে আনতে চাই। জাতির উপর থেকে কালো ছায়া এখনো দূর হয়নি। এই কালো ছায়া দূর না হওয়া পর্যন্ত
ছাত্র শিবির ও জামায়াত ইসলামী সংগ্রাম করে যাবে, এমন মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। দুপুরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে একথা বলেন তিনি। জামায়াত আমির আরও বলেন, দুর্নীতিমুক্ত বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ মানবিক বাংলাদেশ গড়ার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। মিথ্যাচার ও অপপ্রচার দিয়ে ছাত্র শিবিরকে থামিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, এমন অভিযোগ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বলেন, স্বাধীনতা বিরোধী রক কাটা কিংবা ক্রস ফায়ার আয়নাঘর দিয়ে ছাত্র শিবিরকে থামানো যাবে না। এর আগে সকালে সম্মেলনের উদ্বোধন করেন জুলাই গণ অভ্যুত্থানে প্রাণ হারানো মুনতাসির আলিফের বাবা। ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় মোড়ানো প্রিয় সংগঠন, সব ধর্ম, সব দল, সব জাতি মিলে ঐক্যবদ্ধ বাংলাদেশ নিয়ে আমরা সামনে এগিয়ে যাব। সেই ঐক্যবদ্ধ বাংলাদেশ ইনশাআল্লাহ শুধু বাংলাদেশকে রাস্তা দেখাবে না, ইনশাআল্লাহ সেই বাংলাদেশ দুনিয়ার বহু দেশকে রাস্তা দেখাবে ইনশাআল্লাহ। জাতিকে বিভ্রান্ত করে আমাদেরকে আবার সেই পেছনে ঠেলে দিতে চায়, কিন্তু জাতি কোনো মিথ্যাচার, কোনো মিসপ্রপাগান্ডাকে কখনো বিশ্বাস করবে না। তারা জানে না ইসলামী ছাত্র শিবিরকে কখনো সন্ত্রাস দিয়ে কখনো স্তব্ধ করা যায় না। মধ্যরাতে ঘন কুয়াশায় চাঁদপুরের মেঘনা নদীতে এমভি জাকির সম্রাট ৩ এবং অ্যাডভেঞ্চার ৯ লঞ্চের মধ্যে সংঘর্ষ হয়েছে। এখন পর্যন্ত নৌপুলিশের কাছে ৪ জনের মরদেহ হস্তান্তর করেছে কোস্টগার্ড। আহত হয়েছেন কয়েকজন। বৃহস্পতিবার গভীর রাতে হয় এই দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার বিকেলে ভোলার ঘোষেরহাট ঘাট থেকে যাত্রী নিয়ে ঢাকার দিকে রওনা করে এমভি জাকির সম্রাট ৩। চাঁদপুরের মেঘনা নদীতে আসার পর ঘন কুয়াশার কারণে ধীর গতিতে চলছিল লঞ্চটি। এ সময় বরিশালের যাত্রীবাহী লঞ্চ অ্যাডভেঞ্চার ৯ সাথে সংঘর্ষ হয়। এতে এমভি জাকির সম্রাট লঞ্চের এক পাশ দুমড়ে মুচড়ে যায়। পরে এমভি জাকির সম্রাট ৩ ঢাকা সদরঘাট পৌঁছালে ৪ জনের মরদেহ উদ্ধার করে কোস্টগার্ড। ঝালকাঠি ঘাটে আটক করা হয় অ্যাডভেঞ্চার ৯ লঞ্চটি। দর্শক, এ বিষয়ে আরও জানবো। সদরঘাট থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী রিয়াজ রায়হান। রিয়াজ রায়হান, জানাবেন সেখানকার খবরাখবর, নতুন কোনো তথ্য কি আপনার কাছে রয়েছে কিনা? আপনার জানানোর তথ্য মতে আপনি কিছুক্ষণ আগে আমাদেরকে জানিয়েছেন নৌ দুর্ঘটনার নৌ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৮ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির ব্যাপারে জানতে চাই এবং সবশেষ কি আপডেট রয়েছে আপনার কাছে? এই তথ্যগুলো জানিয়েছেন মূলত নৌ পরিবহন মন্ত্রণালয়ের রাজ্যপ্রাপ্ত উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। তিনি পরিদর্শনে এসেছেন। বিএডব্লিউ সহ ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন তারা এসেছেন, নৌ পুলিশের কর্মকর্তারা এসেছেন। তারা পরিদর্শন শেষে নৌ উপদেষ্টা যদি বলছেন সেটি হচ্ছে মূলত এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে যে চালক হয়তো ঘুমিয়েছিলেন অথবা অন্যমনস্ক ছিলেন, অন্য কোনো অর্থাৎ তাদের অবহেলার কারণে দুর্ঘটনাটি ঘটেছে। সেই কারণে সবাইকে, এই সংশ্লিষ্ট যারা রয়েছে তাদের সবাইকে আটক করার নির্দেশ দিয়েছেন এবং তদন্ত করার জন্য মূলত কেন ঘটেছে সেই কাজের জন্য বিশেষজ্ঞদের সমন্বয়ে ৮ সদস্যের একটি তদন্ত কমিটি মন্ত্রণালয় গঠন করেছে। আর পাশাপাশি আরো কিছু তথ্য দিয়েছেন, সেটি হচ্ছে যারা নিহত হয়েছেন তাদেরকে ১.৫ লাখ টাকা করে মন্ত্রণালয় দেবে এবং শিপিং কর্পোরেশন থেকে দেওয়া হবে ৫০,০০০ টাকা করে যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার জন্য। এছাড়া নদীতে যেসব নৌযানগুলো চলাচল করে, বালিবাহী নৌযান যেগুলোকে বাল্কহেড বলা হয়, সেই বালিবাহিত নৌযানগুলো সকাল ৮টার আগে চলাচল করতে পারবে না এবং যদি কেউ চলাচল করে তাহলে তাদেরকে জরিমানা করা হবে, অর্থাৎ তাদেরকে বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি আপনি জানেন যে বিমান এবং লঞ্চের ক্ষেত্রে একটি বিষয় মানা হয়, সেটি হচ্ছে ভিজিবিলিটি বা দেখার ক্ষমতা, অর্থাৎ কতটুকু দৃশ্যমান, কতটুকু জায়গা, অর্থাৎ কতটুকু কি পরিমাণ জায়গা আপনি দেখতে পান, সেটির উপর নির্ভর করে আসলে এই দুটি পরিবহন পরিচালনা করা হয়। সেক্ষেত্রে নৌ পরিবহন উপদেষ্টা বলেছেন যে ভিজিবিলিটি যদি কম হয়, অর্থাৎ যদি ২০০ মিটারের কম দূরত্ব দেখা না যায় তাহলে সেই সময় লঞ্চ চলাচল করবে না। অর্থাৎ যেহেতু এখন ঘন কুয়াশার সময়, শীতকাল, এই কুয়াশার সময় যদি ২০০ মিটারের কমে দেখা যায় তাহলে লঞ্চ চলাচল বন্ধ থাকবে, এই নির্দেশনাগুলো দিয়েছেন এবং বলেছেন যে যদি এই ধরনের লঞ্চের দুর্ঘটনা কারণ খতিয়ে দেখতে এবং খতিয়ে দেখার পর যারা দায়ী তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য দ্রুত সময়ের মধ্যে সেটি নির্দেশ দিয়েছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা। ধন্যবাদ আপনাকে রিয়াজ। সুনামগঞ্জ সীমান্তে ২৪টি বিস্ফোরক উদ্ধার করেছে বিজিবি। সকালে
তাহিরপুরের চারাগাঁও সীমান্ত থেকে ইলেকট্রনিক ডিটোনেটর উদ্ধার করা হয়। সীমান্তের ৩০ গজের ভেতরে গাছের ডালপালা দিয়ে মোড়ানো পলিথিন প্যাকেটে ছিল এসব বিস্ফোরক। এগুলো দিয়ে এক্সপ্লোসিভ ডিভাইস তৈরি করা সম্ভব। বিজেপির প্রাথমিক ধারণা, দেশের বর্তমান পরিস্থিতি অস্থিতিশীল করার লক্ষ্যেই এসব আনা হয়েছে। উদ্ধারকৃত যে ইলেকট্রিক ডেটোনেটর, এটি দিয়ে কিন্তু উচ্চ ক্ষমতা সম্পন্ন ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস এটি সম্পন্ন বা প্রস্তুত করা যায় বলে আমরা জানতে পেরেছি। অরাজকতা সৃষ্টির উদ্দেশ্যে এই ধরনের যে বিস্ফোরক দ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে এসেছে বলে আমরা ধারণা করছি। যুদ্ধ সংঘাতের মধ্যেই বিশ্বে নানা আয়োজনে পালিত হলো খ্রিস্ট ধর্মের সবচেয়ে বড় উৎসব ক্রিসমাস। ইসরায়েলি বর্বরতার জেরে 2 বছর বন্ধ থাকার পর আবারও যিশুর জন্মস্থান বেথলেহেমে পুরোদমে উদযাপিত হয় বড়দিন। বুধবার মধ্যরাত থেকেই শুরু হয় আনুষ্ঠানিকতা। মানবজাতির মঙ্গল কামনায় গির্জায় গির্জায় চলে প্রার্থনা। গাজা সহ বিশ্বের বিভিন্ন স্থানে যুদ্ধের লাগাম টেনে শান্তিময় পৃথিবী গড়ার আহ্বান জানিয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও। যে বেথলেহেমে যীশু খ্রিস্টের জন্ম, যুদ্ধের করাঘাতে গেল 2 বছরে সেখানে নেই উৎসবের আমেজ। কাগজে কলমে ইসরায়েলি আগ্রাসন বন্ধ হওয়ায় এবার ক্রিসমাসের বর্ণিল আলোয় আলোকিত পশ্চিম তীর। সারা জীবন এই অঞ্চলে সংঘাত দেখছি। আমার জন্ম 60-এর দশকে। আশা করি সব ধর্মের মানুষ একদিন এখানে শান্তিতে বসবাস করবে। আর্জেন্টিনা থেকে বেথলেহেমে এসেছি। পবিত্র ভূমিতে আবার ফিরে আসতে পারাই সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। রীতি মেনে অনাড়ম্বর আয়োজনে বড়দিনের প্রথম প্রহরের সূচনা হয় যিশুর জন্মভূমিতে। মূল আয়োজন ছিল নেটিভিটি চার্চে। এবারও লাতিন ধর্মগুরু পিয়েরে বাতিস্তা পিজ্জাবেলা প্রার্থনার নেতৃত্ব দেন। বরাবরের মতোই এবারও ক্রিসমাসের সবচেয়ে বড় আয়োজন ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায়। খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ লিওর নেতৃত্বে ধর্মীয় আয়োজনে যোগ দেন বিভিন্ন দেশের মানুষ। দায়িত্ব নেয়ার পর প্রথম বড়দিনের আয়োজনে বিশ্বের নানা প্রান্তে হওয়া যুদ্ধ বন্ধের আহ্বান জানান পোপ। স্মরণ করেন নিপীড়িত ফিলিস্তিনিদেরও। লেবানন, ফিলিস্তিনি ও সিরিয়ার জন্য ন্যায় বিচার, শান্তি এবং স্থিতিশীলতা প্রার্থনা করি। যুদ্ধের ভুক্তভোগীদের এবং যারা অন্যায়, রাজনৈতিক অস্থিতিশীলতা, ধর্মীয় নিপীড়ন ও সন্ত্রাসবাদের কারণে কষ্ট পাচ্ছে তাদের জন্য প্রার্থনা করছি। সুদান, দক্ষিণ সুদান, মালি, বুরকিনা ফাসো ও কঙ্গোয় নিপীড়িত ভাই বোনদের স্মরণ করছি। বড়দিনের প্রার্থনার আয়োজন চলে প্যারিসের বিখ্যাত নটরডেম ক্যাথেড্রালেও। ইউরোপের অন্যান্য দেশেও ছিল নানা আনুষ্ঠানিকতা। ফ্লোরিডায় মারি লাগর বলরুমে ক্রিসমাস উপলক্ষে নৈশভোজের আয়োজন রাখেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। বিশ্বের শান্তি ও স্থিতিশীলতা কামনায় উৎসব পালন করেছেন ইরাক, সিরিয়া সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে বসবাসরত খ্রিস্ট ধর্মাবলম্বীরা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। অ্যাশেজের খবর। পেসারদের দাপটে মেলবোর্ন টেস্টের প্রথম দিনেই পড়ল 20 উইকেট। দিন শেষে 42 রানের লিড অস্ট্রেলিয়ার। আগে ব্যাট করে 152 রানে অল আউট হয় অজিরা। ধস নামে ইংল্যান্ডের ইনিংসেও অজিদের চেয়ে 42 রান পিছিয়ে থেকে 110 রানে গুটিয়ে যায় ইংলিশরা। নিজেদের দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে 4 রান নিয়ে দিন শেষ করেছে অস্ট্রেলিয়া। 2 ইংলিশ পেসার গাস অ্যাটকিনসন আর জশ টাংয়ের দাপুটে বোলিংয়ে দ্রুতই টপ অর্ডার ধসে যায় অজিদের। হেড ওয়েদারল্যান্ড, লেবুশন, স্মিথরা দাঁড়াতে পারেনি কেউই। উসমান খাজার 29 রানের পর মাইকেল নেসার করেন ইনিংস সেরা 35 রান। অ্যালেক্স ক্যারি আর ক্যামেরন গ্রিনও ফেরেন 20 ও 17 রান করে। 150 পেরিয়েই থেমে যায় অজিদের প্রথম ইনিংস। একাই 5 উইকেট নেন ট্যাং। ব্যাট হাতে একই ছবি ইংল্যান্ডেরও। 16 রানের মাঝেই ফিরে যান ইংলিশ 4 টপ অর্ডার। মিডল অর্ডারে হ্যারি ব্রুকের 41 রান আর বেন স্টোকস করেন 16 রান। শেষ দিকে গাস অ্যাটকিনসনের 28 রানের ইনিংসে 17 রান পেরোয় ইংল্যান্ড। নিজেদের দ্বিতীয় ইনিংসে 1 ওভার ব্যাট করে অস্ট্রেলিয়া। বিনা উইকেটে 4 রান নিয়ে অপরাজিত বোল্যান্ড ও হেড।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে জনসচেতনতা তৈরিতে নির্বাচনের কমিশনের ভ্রাম্যমাণ ভোটের গাড়ি এখন সাতক্ষীরায়। সকালে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে শুরু হয় সুপার কারাভ্যানের যাত্রা। অনুষ্ঠানের উদ্বোধনী ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টার বক্তব্য প্রচার করা হয়। পরে বিভিন্ন দেশাত্মবোধক ও সচেতনতামূলক গানের মাধ্যমে গণভোটের প্রচারণা চালানো হয়। এরপর চলে গণস্বাক্ষর কর্মসূচি। নির্ধারিত সময়সূচি অনুযায়ী ক্যারাভ্যানটি আজ ও আগামীকাল সাতক্ষীরার 7টি উপজেলার প্রচার চালাবে। দর্শক, শুরু থেকেই জানাচ্ছিলাম আজ বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বেশ একটা ব্যস্ত সময় কাটাবেন। সেই ব্যস্ত সময়ের খবরাখবর জানানোর চেষ্টা করব। জিয়াউর রহমানের কবর জিয়ারতের উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যেই বের হতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই বিষয়ে আরও জানার চেষ্টা করব। গুলশানেই রয়েছেন আমার সহকর্মী রেদওয়ান আহমেদ। রেদওয়ান, জানাবেন আপনি তো ঠিক ফিরোজার সামনে থাকার কথা, সেখানকার চিত্র আপনি কেমন দেখছেন? একটি লাল সবুজ গাড়ি আমরা দেখছিলাম, সেই গাড়িটি এখন কোথায় আছে এবং তারেক রহমান কখন নাগাদ বের হতে পারেন, কোনো তথ্য কি রয়েছে কিনা? লাল সবুজ যে গাড়িটির কথা বলছিলেন, যে বাংলাদেশ খচিত সবার আগে বাংলাদেশ লেখা, সেই গাড়িটি কিন্তু একেবারে ফিরোজার মূল গেটের সামনেই দাঁড়ানো এবং পাশাপাশি তার নিরাপত্তার জন্য যে গাড়িবহরটি, সবগুলো গাড়ি কিন্তু এখন পর্যন্ত মূল ফটকের সামনে অপেক্ষা করছে। অপেক্ষা শুধু বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের তারেক রহমানের, তিনি বেরোবেন কিছুক্ষণের মধ্যে এবং এখন পর্যন্ত নিরাপত্তা কর্মীদের প্রস্তুতি দেখে যেটি বোঝা যাচ্ছে যে কিছুক্ষণের মধ্যেই হয়তো বেরোবেন। এরই মধ্যে সকাল থেকে আমরা এখানে ছিলাম এবং কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী যারা তার এই গাড়িবহরের সঙ্গী হবেন, তারা কিন্তু এরই মধ্যে এই ফিরোজায় প্রবেশ করেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এই গাড়িটিতে তারেক রহমান উঠবেন, সেই গাড়িটির সামনেই কিন্তু তার নিরাপত্তা রক্ষীরা, পাশাপাশি তার যে ব্যক্তিগত উপদেষ্টা মাহাদি আমিন, তিনিও অপেক্ষা করছেন ভেতর থেকে। তিনি বের হলেই আসলে এই গাড়িবহর রওনা দেবেন। এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই পুরো এলাকা জুড়ে কিন্তু পুলিশের যে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা সেটি জোরদার করা হয়েছে। পাশাপাশি র্যাব এবং সিএসএফ এর সদস্যরাও কিন্তু রয়েছেন এবং এই পুরো যাত্রাপথে তারেক রহমানের নিরাপত্তার স্বার্থে 4 স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে, যেটি তাকে এই পুরো পথ ধরে নিরাপত্তা দিবে। প্রথমে এই বাসভবন থেকে বেরিয়ে বনানী হয়ে তিনি কিন্তু যে জিয়াউর রহমানের যে সমাধি সেই জায়গায় পৌঁছবেন এবং তারপর সেইখানে শ্রদ্ধা নিবেদন এবং দোয়া পাঠের পর সেইখান থেকে সাভারের স্মৃতিসৌধে যাওয়ার কথা রয়েছে। এবং এখন পর্যন্ত যে বাড়ির বাইরের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি দেখে বোঝা যাচ্ছে যে কিছুক্ষণের মধ্যেই হয়তো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বেরোবেন এবং যে গাড়িটি রয়েছে সেই গাড়িটি ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে এবং ধারণা করা হচ্ছে যে তার সেই ব্যক্তিগত পাজারো গাড়িটিতে নয়, এই সবার আগে বাংলাদেশ খচিত এই লাল সবুজের গাড়িটিতে করেই তিনি রওনা হবে এবং তাকে অভ্যর্থনা জানানোর জন্য রাস্তার দুপাশে কিন্তু নেতাকর্মীরা এরই মধ্যে জড়ো হতে শুরু করেছেন এবং তিনি এই গাড়িটিতে করেই সামনে থেকে গতকালকে যেমন মানুষের শুভেচ্ছা অভিবাদন জানিয়েছেন এবং তিনি সেই মানুষের শুভেচ্ছা অভিবাদন নেয়ার জন্য এবং জানানোর জন্য কিন্তু তিনি গাড়ির ঠিক সামনে অবস্থান করবেন বলে আমরা জানতে পেরেছি। এখন পর্যন্ত এই পুরো গুলশান এভিনিউ জুড়ে র্যাব, পুলিশ সহ বিভিন্ন নিরাপত্তা রক্ষী বাহিনীরা তারা কিন্তু অবস্থান নিয়েছে। পাশাপাশি যানবাহন চলাচল সীমিত করা হয়েছে এলাকাটি জুড়ে এবং এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে যেই গাড়িটি আসলে তাকে নিরাপত্তা দিয়ে নিয়ে যাবে, অর্থাৎ প্রোটোকলের যে গাড়িগুলো, সেই গাড়িগুলো ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে, গাড়িবহর প্রস্তুত রয়েছে। হয়তো আর অল্প কিছু সময়ের মধ্যেই তিনি বাসভবন থেকে বেরোবেন এবং বেরিয়ে এই ঠিক গুলশান এভিনিউয়ের রাস্তা ধরে বনানী হয়ে তারপর তিনি পৌঁছবেন জিয়াউর রহমানের সমাধিসৌধে এবং সেইখানেই তার নেতাকর্মী সহ, দলের সিনিয়র নেতাকর্মী সহ বিভিন্ন সর্বস্তরের মানুষ অপেক্ষা করছেন। সেইখানে তারেক রহমান যাবেন সেই খবর শুনে কথা ছিল যে তিনি তার বাসভবন থেকে বেরিয়ে জুমার নামাজ আদায় করতে যাবেন, তবে সেই বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, কেননা ইতিমধ্যেই সেই সময়টুকু পার হয়ে গেছে। শুনেছি যে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে যে নিরাপত্তার স্বার্থেই হয়তো তিনি নামাজে পড়তে অংশগ্রহণ করতে পারছেন না বাইরে, তবে ভেতরে আমরা কয়েকজন ইমাম সহ বেশ কয়েকজনকে প্রবেশ করতে দেখেছি। হয়তো তিনি ভেতরেই জুমার নামাজটি আদায় করবেন, নামাজ আদায় করে জোহরের নামাজ, তারপর তিনি হয়তো এখান থেকে বেরোবেন এবং এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকজন ভেতরে প্রবেশ করছেন। পাশাপাশি তার যে বাড়িটির মূল ফটক, সেই মূল ফটক ঘিরে কিন্তু পুলিশি যে নিরাপত্তা, সেই নিরাপত্তা এখনও আরও বেশ জোরদার করা হয়েছে। পুলিশ সহ বিভিন্ন বাহিনীর নিরাপত্তার মাধ্যমেই কিন্তু তাকে এই যে গুলশানের যে ফিরোজার 196 নম্বর বাসা, সেই বাসাটি থেকে মূলত তাকে বেরিয়ে তিনি যাবেন জিয়াউর রহমানের
সমাধিসৌধে এবং তারপরে স্মৃতিসৌধে যাওয়ার মধ্য দিয়ে আজকে তার সারাদিনের যে কর্মযজ্ঞ সেটি কিন্তু শেষ হবে বলে আমরা জানতে পেরেছি। রেজওয়ান, আপনি যেমনটা জানাচ্ছিলেন গতকালও তিনি অবাক করে দিয়ে তার ব্যক্তিগত পাজেরো গাড়িতে না উঠে লাল সবুজ গাড়িতে উঠে ভ্রমণ করেছিলেন। আজও সেই চিত্রই আমরা দেখতে পাচ্ছি, হয়তো তিনি সেই গাড়িতে করেই যাত্রা করবেন। তার পরবর্তী জুমার নামাজের পরবর্তী যে গন্তব্য, সেই গন্তব্যের খবরাখবর জানার চেষ্টা করব। জিয়াউর রহমানের সমাধিস্থলের প্রবেশ পথেই রয়েছেন আমার সহকর্মী রাব্বি সিদ্দিকী। রাব্বি, জানাবেন সেই প্রবেশ পথের চিত্র আপনি কেমন দেখছেন? নেতাকর্মীদের উপস্থিতি কি দেখতে পাচ্ছেন কিনা, পাশাপাশি নিরাপত্তা বাহিনীর কর্মযজ্ঞ কেমন চলছে জানাবেন। নেতাকর্মীরা তো চারপাশে আছেন এবং তারা তো তাদের নেতাকে এক নজর দেখার জন্য সকাল থেকেই কিন্তু এই সমাধির আশপাশে অবস্থান নিয়েছেন। সমাধির ভেতরেও তারা অবস্থান নিয়েছিলেন, তবে নিরাপত্তার কারণে আসলে নেতাকর্মীদেরকে এই যে জিয়াউর রহমানের সমাধির আশপাশে অবস্থান করতে দেওয়া হচ্ছে না। একটু যদি দেখাই, তারপরও চারপাশে অসংখ্য নেতাকর্মী তারা কিন্তু অবস্থান নিয়ে আছেন। আমরা একটু দেখাচ্ছি যে পুরো জিয়াউর রহমানের সমাধির চারপাশে র্যাব, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর প্রত্যেকটি ইউনিটের সদস্যরা তারা কিন্তু অবস্থান নিয়ে আছেন এবং তাদের কড়া উপস্থিতি। গণমাধ্যম কর্মীদেরকেও ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। গণমাধ্যম কর্মীরা কিন্তু জিয়াউর রহমানের সমাধির আশপাশে ছিলেন, তাদেরকেও সরিয়ে দিয়েছে। কবরস্থানের সমাধিস্থলের এখন আশপাশে শুধুমাত্র আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়া আর কাউকেই কিন্তু ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। কড়া নিরাপত্তা বেষ্টনী আমরা দেখতে পাচ্ছি। একটু দেখাতে চাই যে শুরুতে র্যাব, তারপরে পুলিশ এবং তারপরের যে লেয়ার, সেই লেয়ারে সেনাবাহিনী, এখানে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর উপস্থিতি এবং কোনোভাবেই কোনো নেতাকর্মীকে কিন্তু ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে না বলে আমাদেরকে কিন্তু মিডিয়া সেলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তারেক রহমান আসবেন এবং আর অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি তার বাবার কবর জিয়ারত করবেন এবং সেখানে কিছুক্ষণ অবস্থান করবেন এবং তার এই উপস্থিতিতে খবর যখন পৌঁছে গেছে তখন কিন্তু নেতাকর্মীরা কিন্তু চারপাশ থেকে আসতে শুরু করেছেন। দেখতেই পাচ্ছেন চারপাশেই কিন্তু নেতাকর্মীরা দাঁড়িয়ে আছেন। যদিও কিছুক্ষণ পরপরই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছেন তারা কিন্তু নেতাকর্মীদেরকে বুঝিয়ে সরিয়ে দিচ্ছেন এবং এখানে থাকতে দিচ্ছেন না। এবং নিরাপত্তার কারণে কিন্তু এই কড়াকড়িটা। নিরাপত্তা এই অর্থেই যে আমরা দেখেছি গতকাল কিন্তু আমরা দেখেছি তিনি যখন দেশে আসেন তাকে যখন নিয়ে আসা হচ্ছিল লাল সবুজের পতাকাবাহী যে বুলেট প্রুফ গাড়িতে করে, তখন চারপাশে লক্ষ লক্ষ নেতাকর্মীরা যেভাবে করে তাকে এক নজর দেখার জন্য ঘিরে ধরেছিল এবং সেই এয়ারপোর্ট থেকে 300 ফিটের সড়কে আসতে কিন্তু বহু সময় লেগে গেছে। আমরা দেখতে পাচ্ছি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এসেছেন এই জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে, তিনি এসেছেন। তার সাথে আমরা একটু কথা বলার তার কাছ থেকে আমরা জানার চেষ্টা করবো এবং এর মধ্যে আরো বেশ কয়েকজন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ অনেকেই কিন্তু এসেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এসে পড়েছেন জিয়াউর রহমান এর সমাধি স্থলে। আমরা কথা বলার চেষ্টা করব, তার জানার চেষ্টা করব যে আসলে আজকের যে কর্মসূচি, সেই কর্মসূচি নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলবেন এবং তার প্রতিক্রিয়া নেবার চেষ্টা আমরা করছি। দেখতেই পাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলবেন। আমরা তার বক্তব্যে চলে যাব। আপনারা
স্যার আপনি পিছনে না গেলে সবাই পাবে। দর্শক, দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি।